1990 সালের দিকে টিউনিসিয়া দেশের বিভিন্ন শহর বা গ্রাম থেকে বাচ্চা চুরি হতে থাকে অহরহ। এই বাচ্চা চুরি বা কিডন্যাপের ঘটনা এতটাই প্রকট আকার ধারণ করেছিল যে কিছু মানুষ সে সময় দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য হয়। পরে এই ব্যাপারটা নিয়ে তদন্ত হয়, কিন্তু তেমন কোনো গ্রুপ বা সিন্ডিকেটকে হাতে নাতে ধরা যায়নি। অবশ্য পরবর্তীতে এই বাচ্চা চুরির ঘটনা ধীরে ধীরে কমতে থাকে। তবে এই ঘটনাগুলোর জন্য টিউনিসিয়ার একটি গ্রাম খুবই আলোচনায় আসে সে সময়, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় গ্রামের উপর তেমন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এই গ্রাম মোটেও কোনো স্বাভাবিক গ্রাম ছিল না। অনেক ভীতিকর রহস্য ঘটনা এই গ্রামকে নিয়ে প্রচলিত আছে। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে এরকম কিছু সত্য জায়গা বা সত্য ঘটনা নিয়ে বানানো মুভির গল্পগুলো শুনিয়েছি। কোনোটা ছিল কোরিয়ার, কোনোটা ভৌতিক হাসপাতাল, বা কোনোটা ইন্দোনেশিয়ার কোনো গ্রাম। তবে আজ শুধু জায়গা না, জায়গার সাথে এক ভয়ঙ্কর জাতির ঘটনাও শোনাবো। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এই মুভিটি তৈরি করা হয়েছে। এটা টিউনিসিয়ার একটি ভয়ঙ্কর গ্রামের গল্প। এই গ্রামের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে কিছু বছর আগে এটি পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। তবে গ্রাম বিলুপ্ত হলেও এখানকার ভয় এখনও মানুষের মন থেকে যায়নি। এই গ্রামকে সংক্ষেপে বলা হতো দাসরা। মুভির নাম হচ্ছে দাসরা। এটা টিউনিসিয়ার প্রথম হরর মুভি, কিন্তু প্রথম হরর মুভি হওয়া সত্ত্বেও এটা যা করে দেখিয়েছে তা বর্তমান সময়ে নামি দামি মুভি ইন্ডাস্ট্রিগুলো করে দেখাতে পারছে না। তাহলে কি ছিল ওই গ্রামের অতীত? কেন এই গ্রাম এত ভয়ঙ্কর? কি তার রহস্য? আর কিভাবে তা বিলুপ্ত হলো? আসুন গল্পের সাথে সাথে এই গ্রামের অতীত থেকে একটু ঘুরে আসা যাক। ঘটনার সময়টা হচ্ছে 2004 সাল। বছরের শেষ সময়ে প্রচুর ঠান্ডা। এই শীতের হিমহিম রাস্তায় এক গাড়ি এগিয়ে চলেছে। গাড়িতে রয়েছে একটা বস্তার মতো বড় ব্যাগ। সেটা নড়াচড়া করছিল। জঙ্গল পেরিয়ে এক গ্রামে আসা হয়। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত গ্রাম দাসরা। গ্রামে আসার পর গাড়ি থেকে এক লোক বের হন। এরপর ডিকি থেকে ওই ব্যাগটা বের করা হয়। লোকটা উচ্চস্বরে গান করছিলেন। তিনি বেশ খুশি। গ্রামের এক এলাকায় একটা অনুষ্ঠানের মতো আয়োজন করা হয়েছে, কিন্তু অনুষ্ঠানের পরিবেশ মোটেও সুবিধার লাগছিল না। বিশেষ করে মহিলাদের আচরণ দেখে মনে হচ্ছে এখানে কোনো ধরনের রিচুয়াল বা ব্ল্যাক ম্যাজিক টাইপ কিছু একটা করা হবে। একটা বিশাল পাথরের মধ্যে পানি ঢালা হয়। এরপর দেখা যায় ওই লোকটা তার ব্যাগের মধ্যে থেকে একটা মেয়েকে বের করে আনে। মেয়েটার বয়স 5 থেকে 7 বছরের মধ্যেই হবে। মেয়েটাকে পাথরে এভাবে শোয়ানো হয়। মেয়েটা পুরোপুরি অচেতন। এক লোক এসে মেয়েটার চোখ ঘেঁটে দেখে চোখের সাদা অংশে একটা কালো দাগ ছিল। লোকটা তখন বলে তারা তাদের কাঙ্ক্ষিত মেয়ে পেয়ে গেছে। এরপর দূর থেকে অন্য আরেকটা লোক একটা ছুরি নিয়ে আসে, আর তারপরে মেয়েটাকে গলা কেটে হত্যা করা হয়। এ সময় আশপাশের মানুষের আচরণ দেখে মনে হচ্ছিল এটা গ্রামের নতুন না, এগুলো এখানে রীতিমতো হচ্ছে। মানুষ হত্যার পাথরটা ধৌত করা হয়। এরপর তারা তাদের কোনো এক বিশেষ কাজে লেগে পড়েন। এই গ্রামটার অবস্থান টিউনিসিয়ার একদম গহীনে। অনেক পাহাড় জঙ্গল পেরিয়ে এখানে আসতে হয়। এবার আসা যাক এই গ্রাম থেকে অনেক দূরের এক শহরে। শহরের রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন ইয়াসমিন। ইয়াসমিন গল্পের অন্যতম প্রধান চরিত্র। সে তার কলেজে আসে। এখানে সে সাংবাদিকতা নিয়ে লেখাপড়া করছে। কলেজে ইয়াসমিনদের সব থেকে কাছের বন্ধু বিলেল এবং ওয়ালিদ। তারা তিনজন পড়ালেখায় বেশ ভালো। ইয়াসমিনদের সামনে সেমিস্টার ফাইনাল, আর এই ফাইনাল পরীক্ষার আগে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদেরকে বিশেষ কিছু টপিকে গবেষণামূলক রিপোর্ট তৈরি করতে হবে। এটা আর কি এক ধরনের প্রজেক্ট, যেখানে শিক্ষার্থীরা রিপোর্টার হিসেবে কোনো বিষয় ডকুমেন্টারি বানাবে বা সংবাদ তৈরি করবে। এই টপিকগুলো দেশে যে কোনো ব্যাপার হতে পারে। তবে এখানে যে গ্রুপ যতটা বেশি ইউনিক বা ইন্টারেস্টিং টপিকে রিপোর্ট বানাবে তাদের ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা তত বেশি। এখানে ইয়াসমিনরা 3 বন্ধু মিলে এক গ্রুপ। ক্যান্টিনে দুপুরে খাবার সময় তারা এই প্রজেক্টের ব্যাপারেই কথা বলছিল। ওয়ালিদ আজ আবার নিজে স্যান্ডউইচ বানিয়ে এনেছে। বিলাল তখন একটা কামড় খেয়ে দেখে, কিন্তু স্যান্ডউইচের স্বাদটা একদম বাজে। যাই হোক, এখানে ইয়াসমিনদের কথা হলো তারা সব থেকে ইউনিক এবং আকর্ষণীয় গল্পের রিপোর্ট বানাবে। এ সময় ওয়ালিদ বলে সে কয়েকদিন আগে একটা অদ্ভুত ঘটনা শুনেছে। ওয়ালিদের মার একজন আত্মীয় এই শহরে এক মানসিক হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন। তো ওই নার্স বলেছিলেন তাদের হাসপাতালে মঞ্জিয়া নামক এক রোগী আছে। এই রোগীটা খুবই অস্বাভাবিক। তার আচার আচরণ চেহারা এতটাই বিদঘুটে যে হাসপাতালে বেশিরভাগ মানুষ এই মহিলাকে ডাইনি মনে করে। শুধু যে চেহারার জন্য তাকে এরকম মনে করা হতো তা কিন্তু না, আরও ঘটনা আছে। আজ থেকে প্রায় 20 বছর আগে এই মহিলাকে এক পরিত্যক্ত রাস্তায় খুঁজে পাওয়া গিয়েছিল। এ সময় মহিলার বয়স ছিল 20 থেকে 25-এর মধ্যে, আর খুঁজে পাওয়ার সময়টাই সে পুরোপুরি নগ্ন ছিল। আর তার গলায় ছিল বেশ বড় একটা কাটার দাগ, মানে তাকে গলা আধা কাটা অবস্থায় খুঁজে পাওয়া যায়। মনে হচ্ছিল সে খুন হতে হতে বেঁচে গেছে। এই মহিলাকে নিয়ে পরে অনেক তদন্ত হয়। খবরে নানা আর্টিকেলও বেরিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি। তার সাথে যে কি হয়েছে তা পুরোটাই রহস্য। পরবর্তীতে এই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়,
আর এখানে তাকে নাম দেওয়া হয়েছিল মঞ্জিয়া। মঞ্জিয়া অদ্ভুত এক ভাষায় ও কণ্ঠে কথা বলে। গভীর রাতে হুট করে চিৎকার করে ওঠেন আর হামাগুড়ি দিয়ে পুরো হাসপাতালে ঘুরে বেড়াতেন। আরও নানা আজগবি আচরণ তার। একসময় তিনি এতটাই হিংস্র হয়ে পড়েন যে তাকে এখন অন্য সব রোগীদের থেকে আলাদা করে রাখা হয়েছে। তিনি আসলে মানসিকভাবে অসুস্থ, কিন্তু তার অতীতে অবশ্যই একটা অন্যরকম গল্প থাকার কথা। তো এই গল্পটাই হচ্ছে এখন ওয়ালিদের প্রজেক্টের বিষয়। তারা মঞ্জিয়ার রহস্য বের করার উপর একটা ডকুমেন্টারি বানাবে। সে কি আসলে কোনো ডাইনি, নাকি আড়ালে অন্য কোনো ঘটনা আছে? যেহেতু এটা একটা ইউনিক এবং ইন্টারেস্টিং টপিক, তাই ইয়াসমিনরা রাজি হয়েছে। এদিকে দেখা যায় এক বাসায় এক মৃত লোকের গোসল কাজ হচ্ছে। খুব সুন্দর করে কাজটা সম্পন্ন করা হয়। গোসলের দেওয়ার দায়িত্বে ছিলেন জনাব বশির আলী। বশির একজন ইমাম এবং ইয়াসমিনের নানা যান। একসময় ইয়াসমিন তাকে কল করে। ইয়াসমিন বলে তাদের একটা প্রজেক্টের কাজ আছে, তাই তার আজকে বাসায় ফিরতে দেরি হয়ে যাবে। রাতে বাসায় এসে ইয়াসমিন গোসল নিচ্ছিল। এ সময় হঠাৎ তার পা বেয়ে রক্ত গড়িয়ে পড়া শুরু হয়। অদ্ভুত ব্যাপার, এ রক্ত আসলো কোথা থেকে? আবার এ সময় হঠাৎ বাথরুমে কোনো এক বোরখা পরিহিত মহিলাকে ঢুকতে দেখা যায়। দরজা লাগা সত্ত্বেও সে ভিতরে এসেছে। একটা হাত এসে বাথরুমের পর্দাটা আঁকড়ে ধরে। হাতের যে আকৃতি তাতে তাকে অন্য কিছু মনে হচ্ছিল। আর এই দৃশ্যের সাথে ইয়াসমিনের ঘুম ভেঙে যায়। এটা একটা দুঃস্বপ্ন ছিল। তৎক্ষণাৎ নানাজান বশির সেখানে চলে আসে। ইয়াসমিনকে শান্ত করা হয়। ইয়াসমিন বলছিল সে নাকি আবার ওই একই স্বপ্ন দেখেছে। এখানে জানা যায় ইয়াসমিন মাত্র যে স্বপ্নটা দেখলো, স্বপ্নে যে বোরকা পরিহিত এক মহিলা রয়েছে, এই মহিলার স্বপ্ন নাকি ইয়াসমিন বাচ্চা বয়স থেকেই দেখে। এই বোরকা পরিহিত মহিলার স্বপ্নের নানা অবস্থায় এসে ইয়াসমিনকে ভয় দেখায়। এজন্য ইয়াসমিন রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। বশির এটা শুনে প্রতিবারের মতো আবারও চিন্তিত হন, অন্যদিকে মুখ করে নেন। ইয়াসমিন বলছিল এই স্বপ্নগুলো থেকে সে কি মুক্তি পাবে না? তার নানা জান তো ইমাম, সে কিছু একটা করুক। নানা জান বশির তখন মুখ ফেরান। এভাবে ইয়াসমিনের হাতে কামড় দেওয়া হয়। সে প্রচণ্ড চিৎকার করছিল। এরপর ইয়াসমিনের চোখ আবার খুলে যায়। মানে এটাও সে স্বপ্নেই দেখেছে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে ইয়াসমিন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে, সে স্বপ্নের মধ্যে আবার সে ঘুমিয়ে অন্য আর এক ভৌতিক স্বপ্ন দেখে। খুবই অদ্ভুত ব্যাপার, স্বপ্নের মধ্যে স্বপ্ন। এদিকে আবার আজ সকালে ইয়াসমিনরা মানসিক হাসপাতালটাই যাবে। মঞ্জিয়া সেখানে আছে, তার সরাসরি একটা সাক্ষাৎকার নেওয়া দরকার। এরপরে হাসপাতাল পরিচালকের সাথে ইয়াসমিনদের কথা হয়। পরিচালক তার হাসপাতাল নিয়ে অনেক কথাই বলেন, কিন্তু ইয়াসমিন যখন মঞ্জিয়ার প্রসঙ্গটা তুলে ধরে তখন পরিচালক আর সাড়া দেন না। তার মুখ শুকিয়ে যায়। তিনি সাফ বলে দেন এই হাসপাতালে মঞ্জিয়ার নামের কেউ নেই। কিন্তু ইয়াসমিনরা জোরাজুরি করছিল। নানা আর্টিকেল দেখিয়ে বলা হয় এই হাসপাতালে এরকম একটা পেশেন্ট রয়েছে। পরিচালক তারপরও স্বীকার করে না। শেষমেশ ইয়াসমিনদের তাড়িয়ে দেওয়া হয়। এসবে ইয়াসমিনরা বুঝতে পারে এই মঞ্জিয়ার কেসটা তাহলে খুবই গুরুতর। এতে তখন তাদের আগ্রহ আরও বেড়ে যায়। এখন এটা রিপোর্ট তারা বানাবেই। এখন হাসপাতাল কর্তৃপক্ষ তো মঞ্জিয়ার খোঁজ দিচ্ছে না, তাই ওয়ালিদ তখন একটা বুদ্ধি খাটায়। সে হাসপাতালের কিছু স্টাফকে ঘুষ দিয়ে এই মঞ্জিয়ার খোঁজটা নেয়। লুকিয়ে তার সাথে সাক্ষাৎকারের ব্যবস্থাও করে দেওয়া হবে, তবে আজ না, আগামীকাল। কাল একদম রাতে ওয়ালিদদেরকে আসতে বলা হয়। ওই দিন বিকেলে ইয়াসমিন এক পাবলিক লাইব্রেরিতে এসেছিল। সেখানে এসে মঞ্জিয়ার খুঁজে পাওয়ার স্থানের কিছু তথ্য নিতে এসেছে। সেই আর্টিকেল থেকে পাওয়া একটা ম্যাপ কেটে দেখছিল, কিন্তু এই সময় দূরে এক বুড়ি মহিলাকে হেঁটে যেতে দেখা যায়। সে অদ্ভুত শব্দ করে হাঁটছিল। আর ইয়াসমিন ব্যাপারটা পর্যবেক্ষণ করতে গেলেই দেখে বইয়ের ট্রেটা আছে, কিন্তু সাথে মহিলাটা উধাও। পরে দেখা যায় তার পিছনে রয়েছে সেই মহিলা। তার মুখের আকৃতি খুবই বিভৎস। তিনি দ্রুত বেগে এগিয়ে আসেন। ইয়াসমিন লুকিয়ে পড়েছিল, আর এখানে এক বিভৎস হাতে সে ইয়াসমিনকে আঁকড়ে ধরে। ইয়াসমিন চিৎকার করছিল। চিৎকার শুনে বিলেল চলে আসে, আর মুহূর্তে তখন হাতটা উধাও হয়ে যায়। ইয়াসমিন বুঝতে পারছে না হুট করে তার সাথে এসব কি শুরু হলো। আগে তো সে শুধু স্বপ্ন দেখত, এখন তো চোখের সামনে হচ্ছে এসব। পরে রাতে যথারীতি ওয়ালিদরা ওই হাসপাতালে যায়। হাসপাতালে যে রোগীগুলো খুবই অস্বাভাবিক তাদেরকে বিল্ডিংয়ের একদম নিচতলে একটি বিশেষ কলোনিতে আলাদা করে রাখা হয়েছে। ইয়াসমিনরা সে কলোনিতে চলে আসে। ওয়ালিদ এখানে একটু বেশি ভয় পাচ্ছিল, তাই সে ভিতরে আসবে না। ভিতরে সব অস্বাভাবিক পেশেন্ট, তবে মঞ্জিয়াকে এদের থেকেও আলাদা করে রাখা হয়েছে। এক নার্স বলে এই মঞ্জিয়া যখন নাকি এখানে এসেছিল সে আসার পর 6 মাস পর্যন্ত কোনো খাবার খায়নি। 6 মাস না খেয়ে বেঁচেছিল। পরে তাকে খাবার দিতে এসে এক গাঁট মারাত্মক রকমের আক্রমণের শিকার হয়। তাই ইয়াসমিনদেরকে বলা হচ্ছে তারা যেন সতর্ক থাকে। এরপর এক বিশেষ রুমে আসা হয়। এখানেই রয়েছে মঞ্জিয়া। এখানে তার হাত পা চেন দিয়ে বাঁধা ছিল। অন্ধকারাচ্ছন্ন এক রুমে বসে সে জোরে জোরে শ্বাস নেয়। তার এই নিঃশ্বাসের আওয়াজে তার কাছে যেতে অস্বস্তি লাগছিল। দূর থেকে তার সাথে কথা বলা হয়। মঞ্জিয়াকে জিজ্ঞাসা করা হয়
20 বছর আগে তার সাথে কি হয়েছিল, তাকে রাস্তায় এভাবে খুঁজে পাওয়ার কারণ কি। কিন্তু মঞ্জিয়া কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। সে শুধু ইয়াসমিনকে ভালো করে লক্ষ্য করেছিল। একসময় সে ইয়াসমিনকে কাছে ডাকে। ইয়াসমিন কাছে গিয়ে জিজ্ঞেস করে তার কি মনে আছে তার পরিচয়টা কি, তার গ্রাম বা শহর কোথায়। হঠাৎ এ সময় মঞ্জিয়া ইয়াসমিনের হাতে খামচি দিয়ে ধরে, হাত কেটে রক্ত বের করে ফেলেছিল। মঞ্জিয়া কিছু একটা দেখে ইয়াসমিনকে বলে, আরে এটা তো তুই। অন্যরা কেউ তোকে বুঝতে না পারলেও আমি বুঝে ফেলেছি। ওয়ালিদরা তৎক্ষণাৎ সেখানে চলে আসে। ইয়াসমিনকে ছাড়িয়ে নেওয়া হয়। এ সময় আবার এক নার্সকে মঞ্জিয়া কামড় দিয়েও বসেছিল। পরবর্তীতে ইয়াসমিনরা তাদের বাসায় আসে। তার নানাজান তাকে ব্যান্ডেজ করে দিচ্ছেন। হাতে এত বড় ক্ষত দেখে বশির জিজ্ঞেস করেন এটা কিভাবে হয়েছে। ইয়াসমিন তখন মিথ্যা বলে যে একটা বিড়ালের কামড়। তবে বশির সবার চোখ মুখ দেখে বুঝতে পারেন এখানে অন্য কোনো ঘটনা আছে। ওয়ালিদরা চলে যায়। তবে যাওয়ার আগে ইয়াসমিনকে একটা ম্যাপ দেওয়া হয়। এই ম্যাপটা ছিল আসলে মঞ্জিয়াকে খুঁজে পাওয়ার স্থানের ম্যাপ। কাল তারা এই স্থানে যাবে, এরকম একটা ম্যাপ তার মতো হাতে ক্ষত। এসব দেখে বশির খুবই চিন্তায় পড়ে যান। তাই তিনি আগামীকাল ইয়াসমিনকে এক হুজুরের কাছে নিয়ে যাবেন। ইয়াসমিন যদিও এসব হুজুরের কাছে যেতে চায় না, কিন্তু বশির অনেক চিন্তায় থাকে তাকে নিয়ে যাবেই। রাতে ইয়াসমিন তার বন্ধুদেরকে কল দেয়। আগামীকাল বিকালে তারা ওই জায়গাটায় যাবে। যেহেতু মঞ্জিয়ার কাছে কোনো তথ্য পাওয়া যায়নি, তাই তাকে খুঁজে পাওয়ার জায়গাটায় গেলে হয়তো কোনো তথ্য পাওয়া যেতে পারে। এ সময় আবার ইয়াসমিন তাদের ওই ম্যাপটা লক্ষ্য করলে দেখে ম্যাপের একটা জায়গায় ফুটো করে লাল দাগ করা। মঞ্জিয়ার সাথে দেখা করার আগেও কিন্তু এই ম্যাপে এরকম কোনো চিহ্নিত দাগ ছিল না। মঞ্জিয়ার সাথে দেখা করার আগেও কিন্তু ম্যাপে এরকম কোনো জায়গা চিহ্নিত করা ছিল না। মঞ্জিয়ার আক্রমণের পরে ম্যাপ এরকম হয়েছে। ব্যাপারটা বেশ অদ্ভুত। তাই তারা কাল এই চিহ্নিত করা জায়গাটা ঘুরে দেখবে। পরে সকালে ইয়াসমিনকে হুজুরের কাছে নিয়ে আসা হয়। এখানে হুজুর তাকে নানা প্রশ্ন করছিলেন। সে স্বপ্নে কি দেখে, দেখার পর কি হয়, কিন্তু এগুলোর উত্তর দিতে তার বিরক্ত লাগছিল। সে বলে সে ঠিক আছে। পরে সে দ্রুত চলে যায়। ইয়াসমিন যাওয়ার পর বশির হুজুরকে বলেন যে সে মোটেও ঠিক নেই। ছোটকাল থেকে সে যে স্বপ্নগুলো দেখছিল বোরকা পরিহিত মহিলার স্বপ্ন, সেটা সে ইদানিং বেশি দেখছে। রাতে ঘুমাতে পারে না। আবার গতকাল সে হাতে একটা ক্ষত নিয়ে এসেছে। এ সময় হুজুর বলেন বশির কি এখন ইয়াসমিনকে ওই বিষয়গুলো জানায়নি? বশির বলে না। হুজুর বলেন এখন কিন্তু ইয়াসমিনকে ওই বিষয়গুলো জানানোরই সময়। তখন বশির বলেন তিনি তো জানাতে চান, কিন্তু বারবার তার মনে পড়ে যায় তার মেয়েকে দেওয়া তার কথা। তার মেয়ে বলেছিল বশির যেন ইয়াসমিনকে এই ব্যাপারগুলো থেকে দূরে রাখে, এগুলো যেন তাকে কখনোই না জানায়। তাই বশির বলতে চেয়েও এগুলো বলতে পারে না। এখানে আসলে একটা বিশেষ ব্যাপারে কথা বলা হচ্ছে, যা গল্পের একদম শেষে জানা যাবে। বিকেলে ওয়ালিদরা গাড়ি করে মঞ্জিয়ার খুঁজে পাওয়ার জায়গাটায় যাচ্ছে। যাত্রাপথে আবার হঠাৎ বিলেল অসুস্থ হয়ে পড়ে। তার বমি শুরু হয়। গাড়ি থামিয়ে সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল। এ সময় আবার অন্যদিক থেকে একটা গাড়ি এসে ইয়াসমিনদের পাশে থামে। গাড়ির লোক এসে জিজ্ঞেস করে কি হয়েছে, তাদের কি কোনো সাহায্যের দরকার? ওয়ালিদ জানায় তেমন কিছু না, এটা একটু অসুস্থতা। এরপরে ইয়াসমিনরা এগিয়ে যায়। তারা ম্যাপের চিহ্নিত স্থানের কাছাকাছি চলে এসেছিল, কিন্তু এই চিহ্নিত জায়গাটি রাস্তার পাশে কোনো এক জঙ্গলের ভিতরে রয়েছে। সেখানে যাওয়ার কোনো পথ নেই। তো তারা সেখানে কিভাবে যাবে এ ব্যাপারে কথা বলার জন্য তারা তাদের গাড়ি থামায়। রাস্তার এক লোককে জিজ্ঞেস করা হয়। লোকটা কানে শুনতে পেতেন না, তাই ইয়াসমিন তাকে ইশারায় বোঝায় এখানে কাছে একটা গ্রাম থাকার কথা, আর এখানে কোথাও 20 বছর আগে এক মহিলাকে উদ্ধার করা হয়েছিল। এরকম কোনো গ্রাম বা মহিলার ঘটনা সে কি জানে? লোকটা এটা শুনে কেন জানি দ্রুত চলে যান। ইয়াসমিনদেরকেও ফিরে যেতে বলা হয়েছিল। এদিকে ওয়ালিদ তাদেরকে ডেকে বলে সে ব্রিজের পাশ দিয়ে এই জঙ্গলে যাওয়ার একটা উপায় দেখতে পাচ্ছে। এরপর ওয়ালিদকে সাথে নিয়ে তারা সেই জঙ্গলে চলে যায়। তারা মনে করেছিল রাস্তার পাশের জঙ্গল তেমন একটা ঘন হবে না, কিন্তু এরকমটা না। জঙ্গলটা বেশ বড়। ভিতরে এসে সেখানে কোনো গ্রামের পথ দেখা যায় না। তারপরও তারা চারদিকটা খুঁজে দেখছিল। এক জায়গায় বিলেল কি যেন দেখে থমকে যায়। ইয়াসমিনদেরকেও ডাকা হয়। দেখা গেল দূরে এক বাচ্চা মেয়ে দাঁড়িয়ে কি যেন চিবিয়ে খাচ্ছে। ইয়াসমিন তাকে ডাক দেয়, জিজ্ঞেস করে মেয়েটা কি করছে। তখন মেয়েটা মুখ ফেরায় এভাবেই, সে একটা জ্যান্ত কাক খাচ্ছিল। ইয়াসমিনের ডাকে সে এক অদ্ভুত হাসি দেয়। এরপর সে দ্রুত পালায়। বিলালরা তাকে ফলো করে এবং ফলো করতে করতে তারা সে কাঙ্ক্ষিত গ্রামে চলে আসে। এই গ্রামটায় ম্যাপে চিহ্নিত করা ছিল। গ্রামের পরিবেশ খুবই অদ্ভুত। মানুষের থেকে পশু পাখির পরিমাণই এখানে বেশি, আর ঘরে ঘরে মাংস ঝুলিয়ে রাখা হয়েছে। অবস্থা থেকে বোঝা যায় এখানকার মানুষরা মাংস খেতে খুবই ভালোবাসে। গ্রামে তেমন পুরুষ দেখা যাচ্ছে না, বেশিরভাগ ওই মহিলা।
আর এই মহিলাগুলো ইয়াসমিনদেরকে দেখে কেন জানি খুশি হয়, একটা বাজে হাসি দেয়। এ সময় আবার ওই লোকটাকেও এখানে দেখা যায়, মানে আর কি ওই রাস্তার ওই গাড়ির লোকটা তাদেরকে পেয়ে খুবই আনন্দিত। লোকটার নাম হচ্ছে সাবের, এই গ্রামেই থাকে। ইয়াসমিনদেরকে বসতে দেওয়া হয়, চা পান করা হচ্ছিল। এরপর জিজ্ঞেস করা হয় ইয়াসমিনরা এখানে কি জন্য এসেছে। তখন ইয়াসমিন তাকে মঞ্জার ব্যাপারটা খুলে বলে যে 20 বছর আগে এই গ্রামের ওই আশেপাশে হয়তো কোথাও ওই মহিলাকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু সাবের বলে সে এত পুরনো ঘটনা সম্পর্কে জানে না, তবে বৃদ্ধরা বলতে পারবে। কিন্তু কথা হলো তেমন কোনো বৃদ্ধ পুরুষ নেই এই গ্রামে, আর বৃদ্ধা মহিলারা অপরিচিত কারোর সাথে কোনো রকম কথা বলেন না, এটাই এখানকার নিয়ম।